চারিপাশে গভীর জঙ্গলে ঘেরা। কোনো দিকে কোনো জনমানবের চিহ্নটুকুও নেই। গাছপালাগুলোকে দেখে এমন মনে হচ্ছে যেন সবগুলোই মৃত্যু। এখানে কোনো প্রাণীর চিহ্নটুকুও নেই। কোনো পশু পাখির একটুকু শব্দও শোনা যাচ্ছে না কোথাও থেকে। গাছপালাগুলো যেন একদম জমে আছে যার যার জায়গায়। একটা পাতাও নড়ছে না। এমন গভীর জঙ্গল হয়তো পৃথিবীতে আর কোনো জায়গায় নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ঘেরা। সূর্য বা চাঁদের চিহ্নমাত্র দেখা যাচ্ছে না এখান থেকে। কখনো যদি চাঁদ ওঠে সেটার আলো হয়তো এখানে পড়বে না। এমন একটি জঙ্গলের একদম মাঝখানে একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো প্রাসাদ। প্রাসাদের মাঝখানের একটি বড় রুমের মধ্যে বিছানার ওপর বধূ সেজে বসে আছে চাঁদনি। পুরো রুমটাই কালো রঙের গোলাপ ফুল দিয়ে সাজানো। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো বাসর ঘর। আর চাঁদনির সাজগোজ দেখে বোঝা যাচ্ছে ও বধূ সেজে বসে আছে। একদম বেনারসি পরে নতুন বউয়ের মতো দুই হাত ঘোমটা টেনে চুপ করে খাটের উপর বসে আছে সে। তবে তার মনের মধ্যে নানা রকমের ভয় এবং আতঙ্ক গ্রাস করে রেখেছে। সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। হঠাৎ কোথা থেকে কিভাবে এখানে আসলো আর কেই বা তাকে নিয়ে এসেছে, কোনো কিছুই যেন মাথায় ঢুকছে না তার। তবে ও বুঝতে পারছে ওর বিয়ে হয়ে গেছে। তবে ও কার অপেক্ষায় বসে আছে আর কেই বা ওকে বিয়ে করে নিয়ে এসেছে এটা যেন নিজেও জানে না সে। হঠাৎ খট করে দরজা খোলার শব্দে কেঁপে উঠল চাঁদনি। ভয়ে যেন সেখানে জোরসড়ো হয়ে গেল সে। পিঠের শিরদাঁড়া বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল তার। সারা শরীর ভীষণ ভার আসল। বুকের মাঝে দুরুদুরু শব্দ হতে লাগল। মনে হচ্ছে এখনই কিছু একটা ঘটতে যাচ্ছে তার সাথে। সে বুঝতেও পারছে না এসব কি হচ্ছে তার সাথে। সে তো নিজের রুমে ছিল, তাহলে এখানে এরকম বেশে এলি বা কিভাবে? আবার এমন বধূর বেশে বসেই বা আছে কেন? তার তো বিয়ে হয়নি। এসব কথা ভাবতে ভাবতেই দরজা ঠেলে কেউ একজন ওর কাছে চলে এসে ওর পাশে বসল। তার মুখ দেখতে পাচ্ছে না চাঁদনি। ঘোমটা দিয়ে মুখ ঢাকা বলে এখনো তার মুখটা দেখা হয়নি। হঠাৎ নিজের ডান হাতের ওপর অসম্ভব ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করল চাঁদনি। সাথে সাথে ভয় কেঁপে উঠল সে। যেন মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তি স্পর্শ করেছে তাকে। সে দ্রুত চেষ্টা করতে লাগল সেই হাতের মধ্যে কে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য। কিন্তু পারল না। বরং কেউ একজন বেশ গম্ভীর গলায় বলে উঠল, কি হয়েছে চাঁদ? এভাবে আমার হাতের মধ্যে থেকে নিজের হাত সরিয়ে নেওয়ার জন্য ছটফট করছে কেন? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী? আমার সাথে তোমার বিয়ে হয়েছে। এখন তুমি চাইলেও আমার কাছ থেকে ছাড়া পাবে না। লোকটির কথা শুনে যেন আরো বেশি ভয় পেয়ে গেল চাঁদনি। কাপা কাপা গলায় ঘোমটার নিচ থেকে বলে উঠল, কে আপনি, আর এসব কি বলছেন? আমার তো এখনো বিয়ে হয়নি। তাহলে আপনি আমার স্বামী হবেন কিভাবে? প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমি আমার বাসায় যাব। আমার ভীষণ ভয় করছে এখানে। ওর কথার উত্তরে আকাশপাতাল কাঁপিয়ে উচ্চস্বরে হেসে উঠল লোকটা। উনার হাসির আওয়াজ এতটাই ভয়ানক যে চাঁদনি এবার ভয়ে সেখানে জমে যাওয়ার অবস্থা হয়ে গেল। বুকের মধ্যে হার্টবিট এত জোরে চলতে লাগল যে যখন তখন সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এভাবে বেশ কিছুক্ষণ অট্টহাসি হাসার পর লোকটি এবার হাসি অবস্থাতেই গম্ভীর সুরে তাচ্ছিল্য করে বলে উঠল, তুমি কি ভেবেছ এত সহজে আমার হাত থেকে মুক্তি পাবে? সেটা কখনোই সম্ভব নয়। তুমি সারা জীবনের মতো আমার হাতে বাধা পড়ে গেছ চাঁদ। এখন চাইলেও আর আমার কাছে থেকে মুক্তি নেই তোমার। তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমার কাছেই থাকতে হবে। সেটা তুমি চাও বা না চাও। কারণ এটাই তোমার ভবিতব্য। কথাগুলো বলে আবার অট্টহাসিতে ফেটে পড়ল লোকটা। চাঁদনি এবার নিজেকে যতটা সম্ভব শক্ত করল, মনে সাহস জুগিয়ে ঘোমটাটা একটানে ফেলে দিয়ে লোকটার দিকে তাকাল। কিন্তু লোকটা তখন অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আর সেই কখন থেকে হেসে চলেছে।
তার মুখটা দেখা যাচ্ছে না, তবে পিছন থেকে দেখে যেমনটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে লোকটা অনেক বেশি হ্যান্ডসাম এবং অনেক সুদর্শন। তার হাত দেখে বোঝা যাচ্ছে সে অসম্ভব ফর্সা। মাথার চুলগুলো গোল্ডেন রঙের। কেন জানে না লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে চাঁদনির। কিন্তু এমন হাসি দেখে অসম্ভব ভয়ও করছে তার। চাঁদনি মনে মনে নিজেকে যতটা সম্ভব শক্ত করে নিয়ে এবার এক পা করে বিছানা থেকে নিচে নেমে আসল। তারপর লোকটার কাছে এগিয়ে গিয়ে পেছনে থেকে কাঁপা কাঁপা হাতে তার কাঁধের উপর হাত রাখল। সাথে সাথে লোকটি ওর দিকে ঘুরে তাকাল। লোকটার চেহারা না দেখে জাস্ট মুখের মধ্যে কার সরু ও লম্বা দুটি দাঁত দেখে যেন কেঁপে উঠল চাঁদনি। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসল সে। সারা শরীর ঘেমে একাকার অবস্থা। উপরে ফ্যান চললেও এত বেশি ঘেমে গেছে যে ভাবনার বাইরে। জোরে জোরে শ্বাস ফেলতে লাগল সে। সে বুঝতে পারল এতক্ষণ যা দেখছিল সবকিছুই তাহলে স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্ন এতটা বাস্তবীয় হয় কিভাবে? ওর রুমটা পুরো অন্ধকার। লাইট নিভিয়ে দিয়ে ঘুমিয়েছিল ও। হঠাৎ পাশ থেকে কেউ একজন নরম কণ্ঠে বলে উঠল, স্বপ্ন দেখে ভয় পেয়েছ চাঁদ পাখি? কথাটি শুনতাই যেন কেঁপে উঠল চাঁদনি। পরক্ষণেই বুঝতে পারল এটা নিশ্চয়ই সেই ভ্যাম্পায়ারটা যে ওকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। নিজেকে সংযত করে একটা শুকনো ঢোক গিলে বলে উঠল, হ্যাঁ, কিন্তু আপনি এখানে এলেন কিভাবে? এখানে কি করছেন আপনি? যদি বলি তোমাকে পাহারা দিচ্ছিলাম তাহলে কি বিশ্বাস করবে আমায়? লোকটির এমন প্রশ্নে অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল চাঁদনি। কি বলবে বুঝতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবল। তারপর বলে উঠল, কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি স্বপ্ন দেখছিলাম? আর আপনি এখানে এসে আমাকে পাহারাই বা দিচ্ছেন কেন? আজ তো আমার কোনো বিপদ হয়নি যে পাহারা দিতে হবে। চাঁদনির কথায় মুচকি হাসল লোকটি। তারপর মৃদু স্বরে বলে উঠল, স্বপ্নের কথাটা আমি আন্দাজে বলেছি তোমায়। আর সত্যি কথা বলতে গেলে তোমাকে পাহারা দিতে নয়, তোমাকে দেখার জন্য মনটা খুব উসখুস করছিল, তাই চলে এসেছি। এতক্ষণ তোমাকেই দেখছিলাম। লোকটির কথায় এবার ভ্রু কুচকাল চাঁদনি। লোকটার দিকে ঘুরে বসে পড়ল। কিন্তু অন্ধকারের মাঝে তাকে একটুও দেখা যাচ্ছে না। শুধু বিশেষ কোনো কারণে তার ওই গাঢ় নীল রঙের চোখ দুটো দৃশ্যমান। চাঁদনি বেশ গম্ভীর গলায় বলল, তাই যদি হয় তাহলে আপনি আমাকে দেখছেন কিভাবে? এই রুমটা তো পুরোই অন্ধকারে ঘেরা। নিজের হাত নিজেই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি কি এতটুকু বলতেই ওকে থামিয়ে দিয়ে লোকটা আচমকাই ওর কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর ওর গাল টেনে দিয়ে বলল, কারণ আমার কাছে স্পেশাল একটা পাওয়ার আছে, যার দ্বারা আমি অন্ধকারের মাঝেও সবকিছু একদম স্পষ্ট দেখতে পারি, আর তোমাকেও একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমাকেও একদম পরিষ্কার দেখছি। বুঝলে চাঁদ পাখি? হঠাৎ লোকটার এমন কাণ্ডে অনেক বেশি অস্বস্তিতে পড়ে গেল চাঁদনি। কি করবে বা কি বলবে কিছুই যেন মাথায় আসছে না তার। লোকটা যে এভাবে ওর কোলের মাঝে মাথা দিয়ে শুয়ে পড়বে সেটা কল্পনাও করেনি ও। বেশ ইতস্ততা বোধ নিয়ে বিরক্তমাখা গলায় বলে উঠল, এ কি আপনি কি করছেন এটা? এভাবে আমার কোলের মাঝে মাথা দিয়ে শুয়ে পড়লেন কেন? উঠুন, উঠুন বলছি আমার কোল থেকে। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে চাঁদ পাখি। একটুও অস্বস্তি হচ্ছে না। আজকে সারাটা দিন যে তুমি আমাকে জ্বালিয়ে মেরেছ সেটা কি তুমি জানো? তারই প্রতিশোধ নিচ্ছি এখন আমি তোমার উপর। আমি এখান থেকে উঠছি না, এভাবেই তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকব। তুমি যা করার করতে পারো, আমার কোনো সমস্যা নেই। লোকটার এমন কথায় অবাক হয়ে গেল চাঁদনি। মনে মনে বলল, এই ব্যাটায় বলে কি, ওকে আবার কখন সারাদিন জ্বালিয়ে মারল চাঁদনি। কোনো কিছুই যেন মাথায় ঢুকছে না তার। বেশ রাগী গলায় লোকটার মাথার চুলে হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলে উঠল,
আপনাকে আমি সারাদিন জ্বালিয়ে মেরেছি মানে? এসব কি বলছেন আপনি আবোল তাবোল? আর এভাবে একটি মেয়ের ঘরে এসে তার কোলে মাথা দিয়ে শুয়ে থাকা কোনো ধরনের অসভ্যতা শুনি? প্লিজ উঠুন আমার কোল থেকে। ওই রুম থেকে আপু যদি জানতে পারে তাহলে কি ভাববেন উনি বলুন তো? তুমি তো দেখছি ভীষণ বোরিং। কোথায় আমি ভাবলাম তোমার সাথে একটু সারারাত দুষ্টু মিষ্টি গল্প করে সময় কাটাবো। তা না, তুমি আমার মজাটাই মাটি করে দিচ্ছ। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি তো অন্য কেউ নই, তাই না? আমাকে তোমার ভালো লাগে না? নাকি তুমি আমায় ভয় পাও এখনো? লোকটার কথায় এবার বেশ বিরক্ত হল চাঁদনি। লোকটিকে ঠেলে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো নিচে। তারপর রাগী গলায় বলল, দেখুন, হতে পারে আপনি দুবার আমার জীবন বাঁচিয়েছেন, কিন্তু তাই বলে এভাবে মাঝরাতের সময় আমার রুমে এসে আমার সাথে অসভ্যতামি করার কোনো মানেই হয় না। আমি এসব একদম পছন্দ করি না। আপনার যদি গল্প করার থাকে তাহলে দিনের বেলা সামনাসামনি এসে গল্প করবেন, এখন আসতে পারেন। কথাটা বলেই গিয়ে লাইটের সুইচ অন করল চাঁদনি। তারপর পিছন দিকে ঘুরে একদম অবাক হয়ে গেল সে। পুরো রুমের মাঝে ও ছাড়া আর কেউই নেই। তাহলে এতক্ষণ ও কথা বলছিল কার সাথে? আর ওর কোলেই বা শুয়েছিল কে? সবকিছু যেন মাথার উপর দিয়ে চলে যেতে লাগলো ওর। ও নিজের মাথাটা একটু চুলকে নিয়ে পুরোটা রুম এদিক ওদিক খুঁজতে লাগল। খাটের নিচ দিয়ে পর্দার আড়ালে সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু রুমের মাঝে শুধু ও ছাড়া আর কেউ নেই। এবার ভীষণ রাগ হতে লাগল চাঁদনির। ও বুঝতে পারছে এতক্ষণ সত্যিই এখানে কেউ ছিল, কিন্তু এখন মজা করে সে পালিয়ে গেছে। রেগে গিয়ে মনে মনে ভাবল এরপর আর একবার এভাবে আসলে সে যেই হয়ে থাকুক তার খবর আছে। এভাবে মাঝরাতে একটি মেয়েকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে চাঁদনির। এদিকে রুমের ছাদের সাথে উল্টা হয়ে বাদুড়ের মতো ঝুলে থেকে এসব কাণ্ড কারখানা দেখছে লোকটি। আর মুচকি মুচকি হাসছে। চাঁদনিকে এত রেগে যেতে দেখে যেন ভীষণভাবে মজা পাচ্ছে লোকটি। মনটা চাইছে এখনই ওর সামনে নেমে ওর গাল দুটো টিপে দিয়ে ওকে আরেকটু রাগিয়ে দিতে। কিন্তু ও তো এখন আসল রূপে চাঁদনির সামনে যেতে পারবে না। তাই মনের ইচ্ছাটা মনেই চাপা দিয়ে চুপ করে ছাদের সাথে ঝুলে থাকে ওকে দেখতে লাগল। চাঁদনি বেশ বিরক্ত হয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে লাইট অফ করে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে সকালটা যেন একদম নতুন ও সবুজ হয়ে উঠেছে। গাছের পাতাগুলো সব সবুজ রাঙা। সকালের মিষ্টি রোদ লেগে সব চিকচিক করছে। আবহাওয়াটাও ভীষণ ভালো লাগছে চাঁদনির কাছে। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এমন একটি পরিবেশে মন ভালো থাকার কথা, কিন্তু তার ঠিক উল্টা হয়েছে। মনটা ভীষণ খারাপ চাঁদনির। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ও খেয়াল করছে শ্রাবণী কিছু একটা নিয়ে ভীষণ গোমরা মুখ করে রয়েছে। একদমই কথা বলছে না প্রয়োজনের অতিরিক্ত। এমনকি চাঁদনির সাথেও তেমন একটা কথা বলছে না। এক প্রকার এড়িয়ে চলছে তাকে। ওর এমন বিহেভের কারণ কোনো কিছুই জানে না চাঁদনি। তবে ভীষণ কষ্ট হচ্ছে ওর মনে মনে। বেশ অনেক সময় ধরে এভাবে চলার পর আর সহ্য করতে পারল না চাঁদনি। ওর যেন ভীষণ উসখুস লাগছে মনের মাঝে। বারবার মনে হচ্ছে শ্রাবণী হয়তো ওকে বোঝা মনে করছে, আর তাই এমনভাবে এড়িয়ে চলছে ওকে। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না। কারণ পৃথিবীতে এখন ওর আপন বলতে কেউ থাকলে শুধুমাত্র এই শ্রাবণীই আছে, যাকে সে রক্তের না হলেও একদম নিজের আপন বোনের মতো ভালোবেসে ফেলেছে। তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারল না চাঁদনি। এক প্রকার জোর করেই শ্রাবণীর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর হাতটা দুহাতের মুঠোয় নিয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আপু, কি হয়েছে বলো তো তোমার? তুমি সকাল থেকে কেন এমন আচরণ করছো আমার সাথে? কেন একটা কথাও বলছো না? এভাবে মুখ গোমরা করে আছো কেন? আমি কি কোনো ভুল করেছি?
যদি কোনো ভুল করে থাকি তাহলে আমায় মারো, কাটো, শাস্তি দাও, কিন্তু দয়া করে এভাবে গোমরা মুখে থাকবে না। তুমি জানো না আমার কতটা কষ্ট হচ্ছে তোমার সাথে কথা বলতে না পেরে। এতটুকু বলে থামল চাঁদনি। ওর কথার উত্তরে ওর দিকে নীরব দৃষ্টি ফেলল শ্রাবণী। তারপর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে কথার কোনো উত্তর না দিয়ে বলল, খাবার টেবিলে গিয়ে বসো চাঁদনি, আমি খাবার দিচ্ছি, তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই খাবার আনার জন্য রান্নাঘরের দিকে যেতে নিল শ্রাবণী। তখনই ওর হাতটা আরো শক্ত করে ধরে এবার কেঁদেই ফেলল চাঁদনি। তারপর কান্নাজৃত গলায় বলে উঠল, আপু বল, কি হয়েছে? তুমি কেন এমন করছো আমার সাথে? কেন এড়িয়ে চলছো আমায়? আমি যদি কোনো ভুল করে থাকি সেটা আমাকে বলো, আমাকে বকাবকি করো, মারো, তবু আমি কিছু মনে করব না, কিন্তু দয়া করে এভাবে আমাকে এড়িয়ে চলো না। আমি যে সহ্য করতে পারছি না আপু। পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। এখন আমার আপন বলতেও তুমি, আর আমার পর বললেও শুধু তুমিই আছো। ওর কথার উত্তরে শ্রাবণী মৃদু হেসে তাকিয়ে রইল ওর দিকে। তারপর ওর গালে এক হাত রেখে কপালে একটি চুমু এঁকে দিয়ে বলল, এই পাগলি, এত হাইপার হচ্ছ কেন তুমি? তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি, তারপর বলবো। আর তোমার উপর আমি কোনো ব্যাপারে রেগে নেই। আসলে আমার মন খারাপের অন্য একটা কারণ আছে। তুমি যাও, আমি এখনই আসছি। কথাটা বলে চাঁদনির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল শ্রাবণী। চাঁদনি কি করবে বুঝতে পারল না, তাই খাবার টেবিলে এসে চুপচাপ বসে পড়ল। আর মনের মধ্যে উত্তেজনা কাজ করতে লাগল, কি বলবে শ্রাবণী ওকে সেটা শোনার জন্য। বেশ কিছুক্ষণ পর খাবার হাতে ওর কাছে এগিয়ে এলো শ্রাবণী। তারপর খাবার সামনে দিয়ে পাশে চেয়ার টেনে বসে পড়ল। তারপর মৃদু গলায় বলল, খাবারগুলো আগে খেয়ে নাও, তারপর তোমার সাথে কিছু জরুরি কথা আছে আমার। আর টেনশন করবে না একদম। আমি তোমার উপর কোনো কারণে রেগে নেই, কিন্তু তোমার জন্যই আমার মন খারাপ। শ্রাবণীর কথার অর্থ কি বুঝতে পারল না চাঁদনি। তবুও কোনো কিছু প্রশ্ন করল না সে। দ্রুত কয়েক লোকমা খাবার মুখে দিয়ে হাত ধুয়ে ফেলল। তারপর শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে বলল, বল আপু, এখন কি বলবে তুমি আমায়? আমার যে আর তরস সইছে না। কেন জানি না ভীষণ উত্তেজনা কাজ করছে মনের মাঝে। আর ভীষণ ভয়ও পাচ্ছি। কেন জানি না তোমার কথা শুনতে ভীষণ ভয় হচ্ছে, তবুও শোনার জন্য ভীষণ আগ্রহী আমি। বল, কি বলতে চাও তুমি আমায়? চাঁদনি, আমি তোমার ব্যাপারে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি যদি আমাকে সত্যিই তোমার বড় বোন হিসাবে মানো, তাহলে আশা করি আমার এই সিদ্ধান্তে তুমি রাজি হয়ে যাবে। আর এজন্য তোমাকে আমি আজকের দিনটা সময় দেব ভাববার জন্যে। কারণ আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। আর বিয়েটা অন্য কারো সাথে নয়, তোমার অফিসের বস শ্রাবণ চৌধুরীর সাথে। সে কালকেই তোমাকে বিয়ে করতে চায়। আর আমিও চাই কালকে তোমাদের বিয়েটা হোক। কারণ কালকে পূর্ণিমার রাত। তোমার সাথে যা কিছু হতে পারে এই রাতে। তাই আমি আর কোনো রিস্ক নিতে চাই না। এতটুকু বলেই থেমে গেল শ্রাবণী। ওর কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল চাঁদনির। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না সে। হঠাৎ করে শ্রাবণী এমন একটা প্রস্তাব দিয়ে বসবে সেটা যেন মাথায় আসেনি চাঁদনির। ভাবতেও পারেনি সে। এত তাড়াতাড়ি এভাবে তার বিয়ে ঠিক করে ফেলবে, তাও আবার অফিসের বস শ্রাবণের সাথে, যাকে ও সহ্যই করতে পারে না। মনে মনে ভীষণ রাগ হল চাঁদনির, কিন্তু সেটা উপরে প্রকাশ করল না। তবে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তখনই ওকে থামিয়ে দিয়ে শ্রাবণী আবারও বলে উঠল, চাঁদনি, আমি তোমার কাছে জাস্ট একটা উত্তর শুনতে চাই। আর সেটা হচ্ছে তুমি বিয়েতে রাজি। এছাড়া আমি তোমাকে আর কোনো অপশন দিচ্ছি না। তোমাকে আজকে সারাদিন সময় দিচ্ছি ভেবে দেখার জন্য।
তুমি যদি ভেবে দেখো যে আমি যে ডিসিশন নিয়েছি সেটা তোমার জন্য ঠিক আছে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে আর সন্ধ্যাবেলা এসে আমাকে জানাবে। আর যদি আমার ডিসিশনটা তুমি না মানতে পারো, তাহলেও আমাকে সন্ধ্যায় জানিয়ে দেবে। আর সেই সাথে কখনোই আমাকে বড় বোন হিসেবে দাবি করবে না, কারণ পর কখনো আপন হয় না। সেটা তুমি আমায় বুঝিয়ে দেবে। আমি তোমার বড় বোন হিসাবে তোমার ভালোর জন্যই ডিসিশনটা নিয়েছি, আর তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। এই বিয়েতে তোমার ভালো হবে, কোনো খারাপ কিছু হবে না। তুমি অনেক সুখী হবে শ্রাবণ চৌধুরীর কাছে। এখন বাকিটা তোমার ইচ্ছা। কথাগুলো বলেই চাঁদনীর উত্তরের কোনো অপেক্ষা না করে সেখান থেকে উঠে দ্রুত সরে পড়ল শ্রাবণী। চাঁদনী কি করবে কি বলবে কিছুই যেন মাথায় আসছে না ওর। চুপচাপ কিছুক্ষণ সেখানেই বসে রইল চাঁদনী। তারপর উঠে নিজের রুমে চলে গেল। মনটা যেন ভীষণ খারাপ লাগছে ওর, কিন্তু কিছুই করার নেই। ও বুঝতে পারছে শ্রাবণী যে ডিসিশনটা নিয়েছে সেটা পর ভালোর জন্য, কিন্তু তবুও ওর মন সায় দিচ্ছে না। ওর বারে বারে মনে হচ্ছে বিয়েটা করা উচিত নয়। হয়তো ও শ্রাবণকে মন থেকে কখনোই নিজের স্বামী হিসেবে মানতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতেই অফিসের জন্য রেডি হয়ে গেল চাঁদনী। তারপর বাইরে বের হতেই শ্রাবণী গম্ভীর গলায় বলল, তোমাকে সাথে নেওয়ার জন্য শ্রাবণ চৌধুরী বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে অফিসে চলে যাও। আজকে থেকে তোমার সব দায়িত্ব ওর। শ্রাবণীর এমন কথায় যেন বেশ অবাক হয়ে গেল চাঁদনী। কেমন যেন শ্রাবণীকে আজকে ভীষণ অচেনা লাগছে ওর কাছে, কারণ কেমন করে যেন কথা বলছে শ্রাবণী ওর সাথে। মনে হচ্ছে ওর শত্রুও। কখনো নিজের ছোট বোন হিসেবে মানেইনি ওকে। চাঁদনী আর কোনো উত্তর দিল না। মাথা নিচু করে সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বের হতেই দেখল শ্রাবণ গাড়ি নিয়ে দুই হাত পকেটে গুজে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো স্যুট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি, সব মিলিয়ে ওকে অনেক কিউট লাগছে। কিন্তু সেদিকে এখন চাঁদনীর নজর নেই। সে সোজা গিয়ে গাড়ির দরজা খুলে সামনের সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। ওর কার্যক্রমগুলো দাঁড়িয়ে থেকে সূক্ষ্মভাবে লক্ষ্য করছে শ্রাবণ, কিন্তু কোনো কিছুই বলছে না, কারণ ওর অজানা নয় কোনো কিছু। সবকিছুই জানে ও। তাই কোনো কথা না বলে একটি দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ এসে গাড়িতে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর গাড়ি চালিয়ে সোজা এসে অফিসের সামনে গাড়ি থামাল। গাড়ি থামতেই চাঁদনী গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ল। খুব বেশি কান্না পাচ্ছে ওর। কি করবে কিছুই বুঝতে পারছে না। কেমন যেন নিজেকে বড্ড বেশি একা অনুভব হচ্ছে ওর। বাবা মা বেঁচে থাকলে হয়তো এমন দিন দেখতে হতো না ওকে। মনে মনে ভীষণ কষ্ট হচ্ছে মা বাবার জন্যে। এদিকে চাঁদনী বাসা থেকে বেরিয়ে যেতেই শ্রাবণী একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সরি চাঁদনী, তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে এমন বিহেভ করার জন্য। কিন্তু কি করব বলো, তোমার সাথে যদি এমন আচরণ এখন না করতাম তাহলে তুমি আমার কথায় কখনোই রাজি হবে না। কিন্তু এই বিয়েটা যে তোমার জন্য কতটা জরুরি তুমি জানো না। তোমাকে বাঁচাতে হলে এটা করতেই হতো আমাকে। তোমায় এখানে রাখা যে আর মোটেও নিরাপদ নয়। যখন তখন তোমার সাথে যা কিছু হয়ে যেতে পারে, এমনকি সেটা আমার দ্বারাই। কথাগুলো মনে মনে ভেবে একটি দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণী। তারপর বাসায় তালা দিয়ে বেরিয়ে কোথায় যেন চলে গেল। সারাটা দিন মনোযোগ দিয়ে অফিসের কাজ করেছে চাঁদনী। দুপুরবেলা লাঞ্চও করেনি সে। শ্রাবণ অনেকবার কাছে গিয়ে লাঞ্চ করার কথা বলেছে, কিন্তু প্রতিবারই ও শ্রাবণকে এড়িয়ে গেছে। প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলেনি। শ্রাবণও আজ কেন জানি না ওকে একটুও বিরক্ত করেনি, বরং ও যেমন বলেছে তেমনই করেছে। শ্রাবণ হয়তো বুঝতে পেরেছে ওর ভীষণ মন খারাপ।
সন্ধ্যায় অফিস টাইম শেষ হতেই শ্রাবণ নিজে এগিয়ে নিয়ে এসে চাঁদনিকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। চাঁদনি মনে মনে ডিসিশন নিয়ে ফেলেছে ওকে কি করতে হবে। ও বাসার মধ্যে ঢুকতেই দেখতে পেল শ্রাবণী ওর অপেক্ষায় চুপচাপ বসে আছে সোফার উপর। ওকে আসতে দেখেই কাছে এগিয়ে এসে বলল, চাঁদনি তুমি কি ডিসিশন নিয়েছ? রাজি তো এই বিয়েতে? অবাক হল চাঁদনি। মনে মনে ভাবল, এত তাড়াহুড়ো আমাকে বাসা থেকে সরানোর জন্য? সত্যিই পর কখনো হয়তো আপন হয় না, তাই তো আজ এমনটা করছে শ্রাবণী ওর সাথে। চাঁদনি নিস্তেজ গলায় বলল, আমি এ বিয়েতে রাজি আপু। তোমার যা ভালো মনে হয় তুমি করতে পারো। চাইলে আজকেই আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিতে পারো। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করল না চাঁদনি। চোখ দিয়ে যেন এখনই জল গড়িয়ে পড়বে, তাই সেখান থেকে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। ওর চোখের জলটা নজর এড়ায়নি শ্রাবণীর। কিন্তু কি আর করার, ওর ভালোর জন্যই তো এই কাজটা করতে হচ্ছে শ্রাবণীকে। কারণ সামনে যে ওর অনেক বড় বিপদ অপেক্ষা করে আছে। গাছের পাতাগুলো একটুও নড়াচড়া করছে না, সবকিছু যেন নীরব নিস্তব্ধ হয়ে আছে। আকাশটাও ভীষণ মেঘলা, একটু পরেই হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে। প্রকৃতির সবকিছুই যেন আজ চাঁদনির মন খারাপের সাথে মন খারাপ করে আছে। সবারই যেন মুখ গোমরা আজ। চাঁদনি বধূ সেজে জানালার পাশে দাঁড়িয়ে আছে। এটাকে ঠিক বধূর সাজ বললে ভুল হবে, কারণ বধূ সাজে কেউ কখনো কালো রঙের লেহেঙ্গা পরে না, যেমনটা আজ চাঁদনি পরেছে। কালো কুচকুচে রঙের একটি লেহেঙ্গা পরে বউ সেজে জানালার পাশে দাঁড়িয়ে আছে চাঁদনি। চোখ দিয়ে টপটপ করে ঝরে পড়ছে তার অশ্রুধারা। কোনোভাবেই যেন মনটাকে শান্ত করতে পারছে না সে। হঠাৎ তার সাথে কি সব ঘটে যাচ্ছে, সবকিছুই যেন ভীষণভাবে কষ্ট দিচ্ছে তাকে। কেন যেন বারবার মনে হচ্ছে সে এই বিয়েটাতে একদমই রাজি না। তার মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতে হচ্ছে তাকে। কিন্তু কি আর করার, এছাড়া তার কোনো উপায়ও নেই। ওর যে আপন বলতে কেউ নেই এ পৃথিবীতে। একমাত্র আপন যাকে ভেবেছিল সেই যখন ওর বিয়েটা এভাবেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তো চাঁদনির করার কিছুই থাকতে পারে না। ওর মন থেকে রাজি না হলেও বিয়েটা যে তাকে করতেই হবে। এখন ঘড়িতে বিকেল 4:05 বাজে। চাঁদনি কিছুতেই বুঝতে পারছে না শ্রাবণী কেন ওকে এত তাড়া দিচ্ছে বিয়েটা এখনই করার জন্য। যেন সন্ধ্যা হতেই অনেক বড় কিছু হয়ে যাবে ওদের সাথে। শ্রাবণী এক প্রকার জোর করেই বিয়ের জন্য রেডি করিয়েছে চাঁদনিকে। তার একটাই কথা, যেভাবেই হোক সন্ধ্যার আগে বিয়েটা কমপ্লিট করে শ্রাবণের সাথে এ বাসা থেকে চলে যেতে হবে চাঁদনিকে। কেন এমনটা করছে শ্রাবণী ওর সাথে? এমন ভাব করছে যেন এখানে থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে শ্রাবণীর। এসব প্রশ্নের কোনো উত্তরই নেই চাঁদনির কাছে। সে যেন এক প্লাস্টিকের পুতুল, যাকে যেভাবে খুশি নাচাচ্ছে শ্রাবণী। সে চাইলেও কিছু করতে পারছে না। এসব কথা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল চাঁদনি। তারপর চোখের জলটা মুছে জানালার পাশ থেকে সরে এল রুমের মাঝে। তখনই শ্রাবণী হুড়মুড় করে ওর রুমে প্রবেশ করল। তারপর ওর কাছে এগিয়ে এসে বলল, চাঁদনি, কাজী সাহেব এসে গেছে। এখন দ্রুত বিয়েটা করে এখান থেকে চলে যাও। শ্রাবণের সাথে ওর বাড়িতে। শ্রাবণীর মুখে এমন একটা কথা যেন মোটেও আশা করেনি চাঁদনি। সে ভ্রু কুঁচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। যে মেয়েটা কিছুদিন আগেও চাঁদনিকে নিজের বোনের চাইতে বেশি ভালোবাসত, সব কিছুর থেকে আগলে রাখত, সেই মেয়েটাই আজকে এমন আচরণ করছে যেন তার বাসায় থাকলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এমনকি চাঁদনিকে বাসা থেকে তাড়িয়ে দিতে পারলেই যেন তার শান্তি। চাঁদনি খুব কষ্ট করে মুখে হালকা মুচকি হাসল। তারপর শান্ত গলায় বলল, আমি রেডি আছি আপু, তুমি কাজী সাহেবকে ডাকো। ওর কথায় মুচকি হাসল শ্রাবণী। চাঁদনির এমন কথায় যেন দেহে প্রাণ ফিরে পেল সে।
সে দ্রুত এগিয়ে গিয়ে কাজী সাহেবকে সাথে করে নিয়ে আবার ফিরে আসল। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করল। চাঁদনিকে কবুল বলতে বললে। ও বেশ কিছুক্ষণ চুপ থেকে নিজের চোখের জল আড়ালে বিসর্জন দিল। তারপর শ্রাবণী কবুল বলার জন্যে তাড়া দিলে ও মৃদু স্বরে 3 বার কবুল বলল। ও কবুল বলাতে যেন অনেক বড় চাপ থেকে বাঁচল শ্রাবণী। এতক্ষণ যেন নিঃশ্বাস বন্ধ করেছিল সে। কখন চাঁদনি কবুল বলবে সেই অপেক্ষায়। ওর এমন ভাব দেখে চাঁদনি মনে মনে ভাবতে লাগল, হয়তো শ্রাবণ অনেক টাকার বিনিময়ে তাকে কিনে নিচ্ছে শ্রাবণীর থেকে। তাই হয়তো শ্রাবণী এভাবে ওকে পাঠিয়ে দিচ্ছে শ্রাবণের সাথে। মনে মনে ভাবল সে যে কারণেই হয়ে থাকুক না কেন, শ্রাবণী ওকে নিজের কাছে জায়গা না দিলে তো ওর থাকার কোনো জায়গা ছিল না। না হয় তার ঋণ শোধ করার জন্য সে তার কথায় শ্রাবণকে বিয়ে করে নিল। কথাগুলো ভেবে চোখের জল ফেলতে লাগল চাঁদনি। সেদিকে খেয়াল না করে তখনই কাজী সাহেবকে নিয়ে দ্রুত রুম ত্যাগ করল শ্রাবণী। প্রায় 1.5 ঘন্টা পর ফিরে এলো শ্রাবণী, শ্রাবণকে সাথে নিয়ে। শ্রাবণ কালো রঙের একটা শেরওয়ানি পরেছে, মাথায় কালো রঙের পাগড়ি, হাতে কালো রঙের ঘড়ি, আর পায়ে কালো শু। একদম যেন কালো রাজকুমার লাগছে তাকে। এক নজর ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল চাঁদনি। এখন কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না তার। সবাইকে যেন বিষের মতো লাগছে তার চোখে। মনের মাঝে বিষণ্ণতা ছেয়ে আছে সারাক্ষণ। চোখের পানি টপটপ করে গড়িয়ে পড়ছে অঝোর ধারায়। শ্রাবণী এসে চাঁদনির পাশে বসল। তারপর ওর মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করো না চাঁদনি, আমি জানি তুমি আমার উপর ভীষণ রেগে আছো। হয়তো আমাকে ভুলও বুঝছ এই মুহূর্তে। কিন্তু যখন সময় আসবে, যখন সবকিছু ঠিক ঠিক জানতে পারবে, তখন বুঝতে পারবে আজকে তোমাকে এভাবে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার কারণ। আমি যে নিরুপায়, প্লিজ তুমি এভাবে কান্না করো না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। তুমি আর এখানে মোটেও সুরক্ষিত নয়। তুমি শ্রাবণের কাছেই ভালো থাকবে। আর শ্রাবণের উপর আমার পুরো বিশ্বাস আছে। কথাগুলো বলতেই চাঁদনি কান্না করতে করতে শ্রাবণীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। শ্রাবণীও ওকে জড়িয়ে ধরল। এদিকে সূর্য প্রায় ডুবুডুবু করছে পশ্চিম আকাশে। আর কিছুক্ষণ এর মাঝেই যেন বেলা ডুবে যাবে। হঠাৎ চাঁদনিকে জড়িয়ে ধরে থাকতে থাকতেই শ্রাবণীর চোখ দুটো গাঢ় নীল হতে শুরু করল। শ্রাবণী চাঁদনিকে হালকা করে ছেড়ে দিয়ে ওর গলার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর যেন মনে হচ্ছে এখনই নিজের সরু দাঁত দুটো চাঁদনির গলায় বসিয়ে দিয়ে জোকের মতো রক্ত চুষে খাবে সে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ করে আসলো সরু লম্বা দুটো ধারালো দাঁত। তখনই শ্রাবণ চাঁদনির হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করিয়ে নিজের পাশে নিয়ে এলো। তারপর শ্রাবণীকে জোরে ধাক্কা দিয়ে বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি চাঁদকে নিয়ে আমার বাসায় যাচ্ছি। শ্রাবণের ধাক্কা খেয়ে যেন হুঁশ ফিরল শ্রাবণীর। আবারও স্বাভাবিক রূপে ফিরে আসলো সে। তারপর অন্যদিকে তাকিয়ে থেকেই গম্ভীর গলায় বলল, যাও তাড়াতাড়ি এখান থেকে চাঁদনিকে নিয়ে চলে যাও। আমি চাঁদনিকে আর এখানে দেখতে চাচ্ছি না। হঠাৎ শ্রাবণীর এমন কথায় যেন অবাক হয়ে গেল চাঁদনি। অবাক চোখে তাকিয়ে রইল ওর দিকে। তখনই চাঁদনির হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে চাইল শ্রাবণ। কিন্তু ও সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল। সে যেতে নারাজ শ্রাবণের সাথে। তার ইচ্ছে করছে না এখান থেকে ওর সাথে যাওয়ার জন্য। ওকে কোনোভাবেই টেনে নিয়ে যেতে না পেরে দ্রুত কোলে তুলে নিল শ্রাবণ। হঠাৎ ওর এমন করাতে যেন আকাশ থেকে পড়ল চাঁদনি। কিন্তু ও শ্রাবণকে কিছু বলবে তার আগেই ওকে নিয়ে এক প্রকার দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। তারপর দ্রুত গাড়ির কাছে এগিয়ে যেতে লাগল। এতে চাঁদনি ভীষণ রেগে গিয়ে শ্রাবণের বুকে কিল ঘুষি মারতে মারতে বলতে লাগল, কি করছেন কি আপনি? নামান আমাকে, আমি আপনার সাথে যাব না। আমি আপুর সাথে কিছু কথা বলতে চাই। আপুর সাথে আমার দরকার আছে।
আমায় পড়ে নিয়ে যাবেন। আমাকে নামান বলছি, নইলে আজকে আপনাকে মেরে ফেলব। নামান বলছি, এভাবে জোর করে একদম আমাকে নিয়ে যেতে পারবেন না আপনি। ওর কথা শুনতে শুনতেই গাড়ির কাছে পৌঁছে গেল শ্রাবণ। তারপর ওর দিকে তাকিয়ে উত্তেজিত গম্ভীর গলায় বলল, আর একটা যদি কথা বলেছ তাহলে উপর থেকে এমনভাবে ফেলে দেব যে কোমরের হাড্ডি এমনভাবে ভেঙে যাবে যে সারা জীবন আমার কোলে চড়ে ঘুরতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হবে না তোমার। তাই বলছি চুপচাপ থাকো। এখন তোমার আপুর সাথে কোনো কথা বলতে হবে না। পরে যখন প্রয়োজন হয় আমি তোমাকে নিয়ে আসব। সূর্য ডুবতে চলল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাসায় যেতে হবে। কথাটা বলেই গাড়ির দরজা খুলে চাঁদনিকে গাড়ির মধ্যে বসিয়ে দিলে শ্রাবণ। তারপর নিজে দ্রুত গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। কাজগুলোর এত দ্রুত করল যে চাঁদনি যেন নিঃশ্বাস ফেলার সময়ও পেল না। গাড়ি নিয়ে বেশ কিছুদূর যাওয়ার পরই শ্রাবণ বাইরে তাকিয়ে দেখতে পেল সূর্য ডুবে যেতে আর বেশিক্ষণ দেরি নেই। হয়তো এখনই ডুবে যাবে সূর্যটা। শ্রাবণ কিছু একটা ভাবল। তারপর গাড়িটা সেখানেই ব্রেক করল। চাঁদনি তখন থেকে কান্না করেই চলেছে। গাড়ি ব্রেক করতে দেখে আর চোখে শ্রাবণের দিকে তাকালো সে। শ্রাবণ এই সুযোগটা নষ্ট না করে দ্রুত এসে চাঁদনিকে জড়িয়ে ধরল। এতে অবাক ও বিরক্ত হয়ে চাঁদনি কিছু বলবে তার আগেই নিজের গলায় সূচ ফোটার মতো কিছু একটা অনুভব করল। আর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল সে। মাথায় তীব্র ব্যথা নিয়ে জ্ঞান ফিরল চাঁদনির। মাথায় হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে তাকালো সে। আর তাকাতেই দেখতে পেল সে একটি অচেনা রুমের মাঝে বিছানার ওপর শুয়ে আছে। রুমটা ঠিক কোথায় সে কিছুতেই বুঝতে পারছ না। মাথায় দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে উঠে বসল চাঁদনি। তারপর মাথাটা সেভাবেই ধরে রেখে কিছুক্ষণ নিচের দিকে মুখ করে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। এভাবে বেশ কিছুটা সময় পার হওয়ার পর মাথা যন্ত্রণা যখন একটু কমে এলো, তখন মাথা ছেড়ে দিয়ে চারিদিকে চোখ মেলে তাকাতে লাগল চাঁদনি। চারিদিকে তাকিয়ে যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল সে। এমন রুমের আগে কখনো দেখেছে বা শুনেছে বলে একদমই মনে হচ্ছে না। এ যেন এক বন্দিশালার চাইতে কম কিছু নয়। বিশাল বড় একটা রুম এটা। রুমটায় একদম সাদা ধবধবে করে রং করা। এমনভাবে রং করা যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে চাঁদনির। রংটা যেন ভীষণভাবে চোখে লাগছে তার। রুমের মাঝে মোট 3টা লাইট জ্বালানো। সেই লাইটের কারণে যেন রুমের রঙের আলোটা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আর সেটা এতটাই চোখে লাগছে যে ঠিক করে চারিদিকে তাকাতেও পারছে না চাঁদনি। তাই চারিদিক থেকে চোখ সরিয়ে এবার নিজের দিকে তাকালো সে। তাকাতেই যেন বেশ অবাক হয়ে গেল সে। কারণ সে যে ড্রেসটা পরা ছিল এখন তার গায়ে সেটা নেই। এখন সিম্পল একটা সালোয়ার কামিজ পরা আছে কালো রঙের। এটা দেখতেই যেন ভীষণ অবাক হয়ে গেল সে। কে ওকে এটা পরিয়ে দিয়েছে সেটা ভাবতেই যেন মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল। ও ধীরে ধীরে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়াল। তারপর পুরো রুমটায় চোখ বুলিয়ে দেখতে লাগল। এত বড় একটা রুম অথচ কোথাও কোনো জানালা নাই। এমনকি কোনো দরজাও চোখে পড়ল না কোথাও। এবার যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না সে। ভীষণভাবে অবাক হয়ে গেছে। কারণ দরজা জানালা না থাকলে সে এই রুমে এলো কিভাবে। বেশ অবাক হয়ে পাগলের মতো এদিক সেদিকে ছুটতে লাগল চাঁদনি। আর দরজা জানলা খুঁজতে লাগল। যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতে হবে। তার যেন দম বন্ধ হয়ে আসছে এখানে। এভাবে চারিদিকে দরজা জানলা খুঁজতে খুঁজতে দরজা জানলা না পেলেও তার চোখ আটকে গেল কিছু পেইন্টিং দেখে। এতক্ষণ পেইন্টিংগুলো দেখলেও সেভাবে খেয়াল করা হয়নি। তবে এখন খেয়াল করতেই যেন আরও বেশি অবাক হয়ে গেল চাঁদনি। পুরো রুমটাতে অনেকগুলো পেইন্টিং লাগানো রয়েছে। আর প্রতিটা পেইন্টিং এই একটা সুন্দরী মেয়ে রয়েছে, যে মেয়েটার সাথে নিজের অনেক মিল খুঁজে পাচ্ছে চাঁদনি।
পেন্টিংয়ের মেয়েটাকে ভালো করে দেখার জন্য আর একটু কাছে এগিয়ে গেল চাঁদনি। তারপর একটি পেন্টিং দেওয়ার থেকে নামানোর অনেক চেষ্টা করল, কিন্তু সেটা আর নামানো সম্ভব হল না। এমনভাবে দেয়ালের সাথে লাগানো যেন দেওয়ালের সাথেই ওটা পেইন্ট করা হয়েছে। শেষে ব্যর্থ হয়ে এদিক সেদিকে কিছু একটা খুঁজতে লাগল, কিন্তু পুরো রুমের মাঝে শুধু খাট ছাড়া কোনো আসবাবপত্র বা কোনো কিছুই নেই। অবাক লাগছে চাঁদনির। এমন রুমও হতে পারে, এত বড় একটা রুম হওয়া সত্ত্বেও এতে খাট ছাড়া অন্য কিছুই নেই। আর এই পেন্টিংগুলো ছাড়া। শেষে কোনো উপায় না পেয়ে নিজের পা সামান্য উঁচু করে দেখার চেষ্টা করল পেইন্টিংগুলো। কাছ থেকে বেশ অনেকক্ষণ ধরে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল সে। পেন্টিংয়ে থাকা মেয়েটি একটি কালো রঙের গাউন জামা পরে আছে। জামাটাকে দেখে এমন মনে হচ্ছে যেন সে জামাটার সাথে নানা রকম সোনাদানা দিয়ে কাজ করা রয়েছে। মেয়েটির মাথায় রয়েছে কালো রঙের একটি মুকুট। মুকুটটাকে দেখতে অসম্ভব সুন্দর এবং দামি, যার সাথে শুধু হিরে মানিক জড়ানো। জ্বলজ্বল করে জ্বলছে সেটা। মেয়েটির চেহারা যেন অনেক বেশি ফুটে উঠেছে কালো রঙে আবৃত থাকায়। সে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যার চারিপাশে নানান রঙের ফুল গাছ এবং নানা রকমের ফল গাছে ঘিরে রয়েছে। কিন্তু কেন জানি না সবকিছুকেই কেমন মৃত মৃত লাগছে। এত চাকচিক্য থাকার পরেও কোনো কিছুতেই যেন প্রাণ নেই। যদিও এটা পেন্টিং, কিন্তু তারপরেও যেন পেন্টিংটা দেখে চাঁদনির মনের মাঝে ধক করে উঠল। কিছু একটা ভেবে দ্রুত পেন্টিং থেকে কয়েক পা পিছিয়ে গেল সে। তারপর বেশ জোরে জোরে শ্বাস নিতে লাগল সে, কারণ তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, যে স্মৃতি সে অনেক আগেই ভুলতে বসেছিল। কিন্তু আজকে যেন সেই স্মৃতিটা তার সামনে দৃশ্যমান হল নতুন করে। স্মৃতিটা এমন যে, সে যখন অনেক ছোট ছিল তখন ঘুমের মধ্যে প্রায়ই স্বপ্ন দেখত এই পেন্টিংয়ে থাকা সুন্দরী মেয়েরই একটি বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বাগানের চারিপাশে ফুলে ফলে ভরা, কিন্তু সেগুলো না যাচ্ছে ছোঁয়া আর না যাচ্ছে খাওয়া। সবকিছুই যেন মৃত। মেয়েটি শুধু এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু মেয়েটির মন ভীষণ খারাপ। মেয়েটিকে দেখে মনে হচ্ছে যেন তার মনে নানারকম চিন্তায় ঘিরে আছে। মুখটা খুব বিষণ্ণ তার। মেয়েটি মন খারাপ করে থাকতে থাকতে হঠাৎ করেই চাঁদনির দিকে তাকিয়ে ওকে হাত বাড়িয়ে করুণ সুরে ডাকত। সেই মুহূর্তে ঘুম ভেঙে যেত চাঁদনির। সারা শরীর ঘেমে একাকার হয়ে যেত তার। সে চিৎকার করে কান্না করতে শুরু করত, আর তার আব্বু গিয়ে তাকে সান্ত্বনা দিত। সেই স্মৃতিটা যেন চোখের সামনে ভেসে উঠল চাঁদনির। ও আবারও সূক্ষ্ম দৃষ্টিতে পেন্টিংয়ের দিকে তাকিয়ে রইল। ওর সারা শরীর কাঁপতে শুরু করেছে। কেন যেন মনে হচ্ছে ওর স্বপ্নে দেখা সেই মেয়েটি যেন এই পেন্টিংয়ের মেয়েটি। কিন্তু মেয়েটির চেহারা ওর নিজের মতোই, শুধু কোথাও একটা অমিল আছে হয়তো। তবে পেন্টিংয়ের মেয়েটির সাথে ওর পরিবর্তন করা যাবে চোখ বন্ধ করে। চাঁদনি আর কিছু ভাবতে পারল না। ওর মাথা যেন ঘুরতে শুরু করেছে। কোনো কিছুতেই কোনো কিছু মেলাতে পারছে না ও। দ্রুত পেন্টিং থেকে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে নিজের চোখটাকে নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে কান্না করতে শুরু করল। কিন্তু ওর কান্নার আওয়াজ রুমের বাইরে প্রবেশ করল না, বরং রুমের মধ্যেই বারে বারে বাড়ি খেয়ে ওর কাছে ফিরে আসতে লাগল। এভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর চাঁদনি আবারও চোখ পিটপিট করে সামনের দিকে তাকাল। সামনের দিকে তাকাতেই আরও বেশি অবাক হয়ে গেল চাঁদনি, কারণ সামনে যে পেন্টিংটা রয়েছে এটাও ওই মেয়েটির মতোই একই রকম ড্রেস পরা, একই রকম দেখতেও একে। তবে এর সাথে যেন হুবহু মিল রয়েছে চাঁদনির। যেন দেখে মনে হচ্ছে এটা চাঁদনিরই পেন্টিং করা। কিন্তু চাঁদনি তো কখনো এরকম কোনো ড্রেস পরেনি, আর এরকম কোনো জায়গায়ও কখনো যায়নি সে। চাঁদনি পেইন্টিংটাকে বোঝার জন্য আর একটু কাছে এগিয়ে গেল। তারপর আগের মতোই পা উঁচু করে পেইন্টিংটা সূক্ষ্মভাবে দেখতে লাগল। বেশ কিছুক্ষণ দেখার পর চাঁদনি লক্ষ্য করল আগের পেন্টিংটার মতো পেন্টিং নয় এটা।
সবকিছু একরকম হলেও এই পেন্টিংটাকে দেখে যেন মনে হচ্ছে এই মেয়েটির মন হাসি খুশি এবং সবকিছুই জীবিত এখানে। কোনো কিছুকেই যেন মৃত মৃত লাগছে না, সব কিছুতেই যেন প্রাণ রয়েছে। চাঁদনি বেশ অবাক হল, আবারও কয়েকটা পিছিয়ে এল, তারপর পেন্টিং দুটির মাঝখানে দাঁড়িয়ে আগের পেন্টিংটার দিকে তাকাল। আগের পেন্টিংটা দেখে কেন জানি না কোনো কিছুই মিলাতে পারছে না চাঁদনি। দুটি পেন্টিংয়ের সবকিছু একই রকম হলেও যেন অনেক বড় একটা পার্থক্য আছে এগুলোর মধ্যে, যেটা চাঁদনি কিছুতেই ধরতে পারছে না। এবার ভয় না পেয়ে চাঁদনি মনে মনে ঠিক করল রুমের মাঝে যতগুলো পেন্টিং আছে সবগুলো সূক্ষ্মভাবে লক্ষ্য করবে সে, আর খুঁজে বের করবে এগুলোর মধ্যে পার্থক্য কিসের। কথাগুলো ভেবে চাঁদনি এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে লাগল আরেকটা পেন্টিং দেখার জন্য। তখনই কিছু একটা পায়ের মধ্যে ফুটে গেল তার। সে একটা চিৎকার দিয়ে পায়ের দিকে ফিরে তাকাতেই দেখল একটি কাচের টুকরো পড়ে আছে নিচে, আর সেটাই ওর পায়ের মাঝে ঢুকে পড়েছে। চাঁদনি চিৎকার করতে করতে কাচের টুকরাটা বের করতে যাবে তার আগেই ওর মাথাটা ভীষণ ভারী হয়ে এসে ও সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। ঠোঁটের সাথে গরম তরল কিছু একটা স্পর্শ পেতেই জ্ঞান ফিরে এলো চাঁদনির। মিটিমিটি চোখে চোখ মেলে তাকালো সে। সামনে তাকাতেই দেখতে পেল শ্রাবণের হাসি মাখা মুখটা ওর সামনে দৃশ্যমান। এবার অবাক হয়ে নিজের ঠোঁটের দিকে তাকালো সে, আর দেখল চামচে করে 1 চামচ গরম দুধ ওর মুখের সামনে ধরে আছে শ্রাবণ। ওর জ্ঞান ফিরতে দেখেই মুখের কাছ থেকে চামচটা সরিয়ে নিয়ে শ্রাবণ মৃদু গলায় বলল, এখন কেমন লাগছে চাঁদনি? ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উঠে বসার জন্য ওঠার চেষ্টা করতে লাগল চাঁদনি, কিন্তু ওর শরীর এতটাই দুর্বল যে উঠে বসতে সক্ষম হল না। শ্রাবণ ওকে ধরে বসিয়ে দিল। উঠে বসতেই জ্ঞান হারানোর আগের সব স্মৃতি মনে পড়ে গেল চাঁদনির। ও দ্রুত আশেপাশে ফিরে তাকাল, ও কোনো রুমে আছে সেটা জানার জন্য, কিন্তু চারিদিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেল সে, কারণ ও এখন যে রুমটাতে শুয়ে আছে এটা অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি একটি রুম, আর রুমটা অনেক বড় এবং ভীষণ আভিজাত্যপূর্ণ। ওকে এভাবে আশেপাশে অবাক চোখে দেখতে দেখে শ্রাবণ ওর দুগালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, কি হয়েছে চাঁদনি, এভাবে চারিদিকে কি দেখছ তুমি? এদিকে তাকাও, বল আমায়, এখন কেমন লাগছে তোমার? শরীর ঠিক আছে তো? হঠাৎ এভাবে গাড়ি মাঝে অজ্ঞান হয়ে গেলে কেন তুমি? শ্রাবণের মুখে এমন প্রশ্ন শুনে যেন আরেক দফা অবাক হল চাঁদনি, কারণ ওর স্পষ্ট মনে আছে গাড়িতে শ্রাবণ ওকে জড়িয়ে ধরার পর ওর গলায় কিছু একটা ফুটেছিল, যেটার কারণেই জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। কথাটা স্মরণে আসতেই সাথে সাথে নিজের গলায় ঘাড়ে হাত দিয়ে ক্ষতটা খুঁজতে লাগল চাঁদনি, কিন্তু না, ওর গলা বা ঘাড় আগে যেমন ছিল এখনও ঠিক একই রকম আছে। তাহলে গাড়ির মাঝে যেটা হয়েছিল সেটা কি ওর মনের ভুল? কিন্তু এটা কিভাবে হতে পারে? চাঁদনি শ্রাবণের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে পিছন দিকে একটুখানি সরে গিয়ে বলল, গাড়ি মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলিনি, বরং আপনি আমাকে জ্ঞান হারাতে বাধ্য করেছেন। সত্যি করে বলুন, তখন আমার গলায় কি ফুটিয়েছিলেন আপনি, যেটার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম? আর এখন এত নাটকই বা করছেন কেন? কথাগুলো বলেই ভ্রু কুঁচকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল চাঁদনি শ্রাবণের দিকে। ওর কথার উত্তরে শ্রাবণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কিছু একটা ভেবে বলে উঠল, তুমি কিছু একটা ভুল ভাবছ চাঁদ, আমি এমন কোনো কিছুই করিনি যে তুমি অজ্ঞান হয়ে যাবে। আসলে তখন বাইরে থেকে অনেক বেশি বাতাস আসছিল গাড়ির জানালা দিয়ে, তাই তোমার পাশের গাড়ির জানালাটা আটকে দিতে আমি তোমার কাছে গিয়েছিলাম, আর তখনই তুমি অজ্ঞান হয়ে যাও। আমি তো তোমাকে জড়িয়েও ধরিনি। কথাগুলো একনাগাড়ে বলে চাঁদনির দিকে তাকিয়ে শ্রাবণ দেখতে পেল ও এখনও আগের মতো করে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। ওর চোখের মধ্যে রয়েছে অবিশ্বাসের ছাপ। ও যে শ্রাবণের একটা কথাও বিশ্বাস করছ না, এটা বুঝতে আর একটুও বাকি রইল না শ্রাবণের।
তাই আবারও ও বলে উঠল, দেখো চাঁদ, আমি যদি তোমাকে মিথ্যেই বলবো, আর আমিই যদি সত্যি তোমার গলায় কোনো কিছু ফুটিয়ে অজ্ঞান করে থাকি, তাহলে তো অবশ্যই সেটার কারণে তোমার গলায় বা ঘাড়ে কোনো ক্ষত বা দাগ থাকতো, তাই না? তুমি চেক করে দেখো তো সেরকম কোনো কিছু আছে কিনা। শ্রাবণের কথা শুনে চাঁদনি আবারও নিজের গলায় এবং ঘাড়ে দুহাত দিয়ে স্পর্শ করতে লাগল। সত্যিই তো, শ্রাবণ যদি মিথ্যে বলে থাকবে তাহলে ওর গলায় ঘাড়ে অবশ্যই কোনো দাগ বা কোনো ক্ষতস্থান থাকত, কিন্তু সেখানে তেমন কিছুই নেই। এমনকি কোথাও কোনো ব্যথাও নেই। মনে হচ্ছে কখনো ওর গলায় বা ঘাড়ে কোনো কিছু হয়নি। চাঁদনি এবার বিশ্বাস না করলেও শ্রাবণের দিকে তাকাল না। ওকে কোনো প্রশ্নও করল না। চুপ করে বসে রইল নিচের দিকে তাকিয়ে। ওকে শান্ত থাকতে দেখে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে দুধের গ্লাসটা ওর সামনে নিয়ে বলল, নাও, দুধটুকু চুমুক দিয়ে খেয়ে নাও, তোমার বেটার ফিল হবে। শ্রাবণ গ্লাসটা চাঁদনির সামনে এগিয়ে দিতেই গ্লাসটা দেখে ওর মনে পড়ে গেল গত রাতে দেখা সেই অদ্ভুত রুমটার কথা। আর সেই রুমের মাঝে একটি কাচের উপর পা রাখার পরেই ওর জ্ঞান হারিয়েছিল সেই কথা। সাথে সাথে চাঁদনি উত্তেজিত হয়ে পড়ল। তারপর ক্রুদ্ধ গলায় বলল, আমি এখানে এলাম কিভাবে? আমি তো একটি রুমের মাঝে ছিলাম। সেখানে না ছিল কোনো দরজা, আর না ছিল কোণে জানালা। তাহলে আমি সেখান থেকে এখানে এলাম কিভাবে? ওর প্রশ্নে এবার ভীষণ বিরক্তির ছাপ ফুটে উঠল শ্রাবণের মুখে। ও ভীষণ বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলল, দেখ চাঁদ, এবার কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে। তুমি কি এসব আবোলতাবোল বলে যাচ্ছ তখন থেকে? জ্ঞান ফিরেছে নাকি ভাং খেয়ে মাতাল হয়েছ বুঝতে পারছি না আমি। মুখে যা নয় তাই বলছ। তুমি আবার কখন কোনো রুমে গেলে? অজ্ঞান হওয়ার পর আমি তোমাকে নিয়ে সোজা এখানে এসেছি। আর সেই থেকে তুমি এখানে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছিলে। এ হতে পারে না। আপনি আবারও মিথ্যা কথা বলছেন। আমি একটা অদ্ভুত রুমে ছিলাম, যে রুমে কোনো জানালা দরজা ছিল না। আর সেই রুমের মাঝে অনেকগুলো পেন্টিং ছিল। আর সবগুলো পেন্টিং এই আমার চেহারার মতো একটি মেয়ে ছিল। কিন্তু কিছু কিছু পেন্টিংয়ের মেয়ের সাথে আমার কোনো মিল ছিল না। চেহারা প্রায় অনেকটা মিল হলেও সেটা আমার পেন্টিং ছিল না। আর সেখানেই একটা কাচের উপর পাড়া লেগে আমি অজ্ঞান হয়ে যাই। কথাটা বলেই নিজের পা সামনে এনে দেখার জন্যে টান দিল চাঁদনি। আর সাথে সাথে ভীষণ ব্যথা অনুভব করল সে। পায়ের দিকে তাকাতেই খেয়াল করল ওর পায়ে ব্যান্ডেজ করা। এবার চাঁদনি আরও উত্তেজিত হয়ে বলে উঠল, এই দেখুন, আমি মিথ্যা কথা বলছি না। সত্যিই আমি অদ্ভুত একটা রুমে ছিলাম। সেখানে আমার পা কেটে গিয়েছিল। এই দেখুন, আমার পায়ে ব্যান্ডেজ করা। আপনি আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন, তাই না? কিন্তু ওই রুমে তো কোনো জানালা দরজা ছিল না। তাহলে আপনি আমাকে ওখান থেকে নিয়ে এলেন কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি ওখানে গেলামই বা কিভাবে? ওই রকমন একটা অদ্ভুত রুমের মাঝে? চাঁদনি, এবার কিন্তু আমি ভীষণভাবে বিরক্ত হচ্ছি। এভাবে বিরক্ত করতে থাকলে কিন্তু আমি তোমার সাথে রুড বিহেভ করতে বাধ্য হব। আর না হয় সত্যি সত্যি একটি ইনজেকশন নিয়ে এসে তোমার গায়ে পুশ করে তোমায় অজ্ঞান করে ফেলব। তোমাকে যখন আমি গাড়ি থেকে নিয়ে আসছিলাম তখন বাসার সিঁড়ি দিয়ে উঠতে হঠাৎ পা স্লিপ করে আমি তোমাকে নিয়ে পড়ে যাই। আর তখন সেখানে একটা কাঁচ ছিল, সেই কাচের সাথে তোমার পা লেগে পা কেটে যায়। তাই তোমার পায়ে আমি ব্যান্ডেজ করে দিয়েছি। এ ছাড়া আর কিছুই নয়। কিন্তু তুমি তখন থেকে কি সব হাবিজাবি বলে যাচ্ছ, যার কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। প্লিজ এবার চুপ করো। শ্রাবণের ধমকে বেশ ভয় পেয়ে যায় চাঁদনি। আর কিছু বলার সাহস পায় না সে। কিন্তু শ্রাবণের একটা কথাও ওর বিশ্বাস হচ্ছে না। ওর বারবার মনে হচ্ছে ওর সাথে যে ঘটনাগুলো ঘটেছে সব সত্যি ছিল। কোনো কিছুই ওর কল্পনা বা মনের ভুল ছিল না। শ্রাবণ হয়তো ওকে মিথ্যে কথা বলছে। কিন্তু এটা কিভাবে হতে পারে? ওরকম একটা রুমে ও গেল কিভাবে,
আর ওখান থেকে বেরি বা হলো কিভাবে? আর গলার দাগটাই বা কোথায় গেল? এমন নানা রকম চিন্তা করতে করতে যেন মাথা ব্যথা ধরে যাচ্ছে চাঁদনির। চলবে।